হাসিনা একটা বক্তব্য দেওয়ার কথা। এ নিয়ে বাংলাদেশ সরকার বেশ কঠোর অবস্থানে। এর মধ্যেই ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে। তিনি অনুরোধ করেছেন, বলেছেন যেন তিনি ওইখানে বসে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেন। আজকে দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন তিনি বক্তব্য দেবেন, সেটা আমাদের সরকারের কিছুই না, সেটা প্রাইভেট প্রতিষ্ঠান। তার বক্তব্যের আমরা তার বক্তব্যকে আমরা সমর্থন করি না, কিংবা তার বক্তব্যকে আমরা উৎসাহিত করি না। অনেকটা ঠিক এইরকম বক্তব্য দিয়েছে। সেজন্যই বলেছি ঢাকার আহ্বানকে উড়িয়ে দিল দিল্লি। রিকোয়েস্টটা তারা রাখলো না। তারা চাইলে তো সেটা বন্ধ করতে পারতো যে না, আপনি এভাবে এখানে বক্তব্য দিতে পারবেন না, কিন্তু সেটা তারা করেনি। না করে তারা বাইপাস করে দিল যে সেটা প্রাইভেট প্রতিষ্ঠান, তারা সে আয়োজন করেছে, তিনি সেখানে বক্তব্য দিবেন। অলরেডি বক্তব্যটা দিবে এটাই। রাশেদ হায়দার ভাই, এর মধ্যে সরকার বাংলাদেশের সকল মিডিয়াকে বলে দিয়েছে যে তার বক্তব্য যেন কেউ প্রচার না করে। আর এই খবরটি আবার সব মিডিয়ায় চলে আসছে। শেখ হাসিনা আগামীকালকে দিল্লিতে বক্তব্য রাখবেন, এই খবরটা যেমন সরকারের বক্তব্যের মাধ্যমে প্রচার হয়েছে, অর্থাৎ সরকারের বক্তব্যটা আবার মিডিয়াগুলো প্রচার করেছে। টোটালি এটা ব্যাপক প্রচার হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সহ মেইন স্ট্রিম মিডিয়া। রাশেদ হায়দার ভাই, দিল্লি কেন এই যে এত সম্পর্কের উন্নয়নের কথা আমরা শুনছি, দিল্লির সাথে এত কিছু হচ্ছে, কেন এই কথাটা তারা রাখলো না? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই মুহূর্তে এত রাতে যারা আমাদেরকে দেখছেন প্রোগ্রামটি, সকলকে আমার প্রাণঢাল অভিনন্দন। দর্শক শ্রোতা মন্ডলী, সাউন্ড হয়তো একটু সমস্যা হতে পারে, কারণ যেহেতু আমি রাস্তার উপরে আছি, গাড়ির আওয়াজ শোনা যেতে পারে, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মাসুদ ভাই, আপনি যেই কথাটা বলছেন তার ওই প্রশ্নে যাওয়ার আগে আমি কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দেই, আপনাকে সহ দর্শক শ্রোতা মন্ডলীকে। শেখ হাসিনা যেই জায়গায় যে কনফারেন্সে বক্তব্যটা রাখবেন, সেই কনফারেন্স হলের ধারণ ক্ষমতা হচ্ছে 250 জন, এবং ওখানে রেজিস্ট্রেশন ছাড়া কোনো সাংবাদিক ঢুকতে পারছেন না। নর্মাল লোকের কোনো পাত্তাই নেই। পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকরা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আমার কাছে 1 ঘন্টা আগের যে খবর আছে, প্রায় 200 সাংবাদিক রেজিস্ট্রেশন করতে পারেন নাই। ওনারা রেজিস্ট্রেশন করলেই এরর দেখাচ্ছেন, তার মানে জায়গা পরিপূর্ণ। তো এই কথাটা আমাকে শিওর করেছেন, আপনারা সকলেই চিনেন, সকলেই সুপরিচিত, নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী। উনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কিন্তু উনি নিজেও ঢুকতে পারেননি। বর্তমানে উনি দিল্লিতে অবস্থান করছেন, কারণ উনিও রেজিস্ট্রেশন করতে পারেননি। ওনাকেও ফেসবুক লাইভ বা পেজে দেখতে। তাহলে মানুষের না, সাংবাদিকদের কত আগ্রহ। প্রথম এই জিনিসটা দেখেন যে আগ্রহের কারণে সিট ফিল আপ, প্রায় আরো 300 থেকে 400 সাংবাদিক ওয়েটিং লিস্টে থেকেও তারা রেজিস্ট্রেশন করতে পারেন। আর রণধীর জয়সওয়ালের যে কথাটা বলছেন, সেখানে আরেকটা টুইস্ট আছে আপনার। গতকাল সারাদিন দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনার থেকে ভারতের মন্ত্রী মিনিস্টারদের সাথে কথা বলেছেন, এবং বাংলাদেশ হাই কমিশনার থেকে 150 সাংবাদিককে চিঠি দিয়েছেন যাতে ওনারা শেখ হাসিনার এই সম্মেলন বয়কট করেন। ভদ্র ভাষায় চিঠি দিয়েছেন, এতেও কোনো কাজ হয়নি। এরপর বাংলাদেশ থেকে জানানো হয়েছে যদি শেখ হাসিনার এই বক্তব্য প্রচার করতে দেয় ভারত, তাহলে সম্পর্কের অবনতি হবে, এবং ভারতে হয়তো তারেক যাবে না। তারেক জিয়াকে যে ইনভাইটেশন দেওয়া হয়েছে যে ব্রিক্সের সম্মেলন, ওইটাতে উনি যাবেন না, এই দাবিও করা হয়েছে। তো এটা তো বাচ্চা মানুষের মতো একটা খেলা, আপনি এটা দিলে আমি ওইটা করবো না, ওইটা করলে আমি এটা করবো না। এবং আজকে সকাল আপনি যেটা বললেন যে সবাইকে মানা করা হয়েছে সমস্ত সংবাদপত্রে, যেটা প্রকাশ করা যাবে না। আবার সেই উপদেশটাই সন্ধ্যার সময় বলেছে যদি দেশের জন্য কোনো কিছু হানিকারক না হয় তাইলে সংবাদ প্রচারে কোনো সমস্যা নাই, শেখ হাসিনার বক্তব্য প্রচারের সমস্যা নাই। যদি, এখন ঘটনা হচ্ছে যে আমার প্রশ্ন যে যদি
হানিকারক নয়। শেখ হাসিনাকে এই বক্তব্যে কি বলবেন যে বাংলাদেশের সমস্ত থানা জ্বালাইয়া দাও, পুলিশ উল্টে লটকায়া মাইরা ফেলো? এগুলো তো বলবেন না। কোনো বিবেকবান মানুষ এটা বলতে পারেন না। এবং তিনি ছিলেন সাবেক 5 বারের প্রধানমন্ত্রী। তার বাবার অবদান যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তো উনি তো দেশ ধ্বংসের কথা বলবেন না। এখন ওনাদের কথা কোনো জায়গায় স্থির থাকতে পারেন না। এখন রণদীপ জয়সওয়ালকে যখন বলছেন তখন উনি ভালো কথা বলছেন, কারণ এটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স কনফারেন্স, ফরেন সাংবাদিক, এটার উপরে ভারত সরকারের কোনো হাত নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, ভারত সরকার মিডিয়ার উপরে কখনো হাত দেয় না। কয়েকদিন আগে যে যন্তর মন্তরের প্রোগ্রাম দেখলেন না, এইটা মিডিয়া ব্যাপক প্রচার করছে না, ভারত সরকার কিন্তু কারো মানা করতে পারে না, কারণ এটা স্বাধীনতা আছে। তো আমরা ভালো কথাই বলছি যে ভাই এটা তো ফরেন করসপন্ডেন্স একটা মিটিং, আর সেই মিটিং এ কে দাওয়াতি থাকবে, কে কথা বলবে, সেটা নিয়ে তো আমরা মানা করতে পারবো না। যদি সেই ব্যক্তি কোনো ক্রিমিনাল না হয়, সেই ব্যক্তি যদি ভারতের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক কথা না বলে, বা সেই ব্যক্তি যদি ভারতে বসে অন্য কোনো দেশের ক্ষতি চায় বা করতে থাকে, তাহলে আমরা এখানে মানা করতে পারি না। তো ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক তদবিরের পরেও ভারত সরকার মানে নাই, কারণ ওনারা বলে দিয়েছেন যে এটা সাংবাদিকদের দায়িত্ব, ওনারা কি করবেন এটাতে আমরা হাত দিতে পারবো না। দিলে আমরা ইন্টারন্যাশনালি, আমরা যে গণতান্ত্রিক দেশ, মিডিয়া যে ওপেন, এইটার তো লঙ্ঘিত হবে। আর বাংলাদেশ এম্বাসি, দিল্লি এম্বাসি তো প্রচুর চেষ্টা করেই ফেলছে, এবং এমনকি যেই ভেন্যুতে হবে সেই ভেন্যুর যারা করতেছেন বা এই ভেন্যুর যারা মালিকানা, তাদেরকে পর্যন্ত চিঠি দিছে এম্বাসি যে এরকম কর্মকাণ্ড চলতেছে, এগুলা বন্ধ করার জন্য। তো সমস্ত চেষ্টাই তো করছেন। হয়ারাজ এই যেই চেষ্টা বাংলাদেশ এম্বাসি ভারতে বসে করছে, সেই চেষ্টা যদি বাংলাদেশে বসে ভারত এম্বাসি করতো, এতক্ষণে কিন্তু ভারত এম্বাসির উপর আক্রমণ হয়ে গেছিল। শুধুমাত্র সার্জিও গোর সাথে দেখা করছে, কার সাথে? ভারতের কূটনীতিক দীনেশ ত্রিবেদীর সাথে। এইটা নিয়েই এত গন্ডগোল। সুতরাং এবার চিন্তা করেন যে এরা কত সহনশীল, ভারত সরকার কত সহনশীল, যে ওইখানে বৈশা অন্য দেশের এম্বাসি তার দেশের একটা প্রোগ্রাম বন্ধ করার জন্য দাবি জানাইতেছে, মিছিল মিটিং করে ফেলাইতেছে। এরপরও তারা বলছে না, গণতান্ত্রিক দেশ আমাদের, এটা গণতন্ত্র সুউচ্চ থাকবে, সকলের কথা বলার অধিকার আছে, যদি কোনো ক্ষতি না করে কেউ। তো এর চেয়ে ভালো আর কি বলবে? তো এতে বোঝা উচিত। তো সবচেয়ে হাস্যকর বিষয় গেছে ওইটা, ওরা দাবি জানাচ্ছে যে শেখ হাসিনা বক্তব্য দিলে তারেক ভাইয়া যাবেন না, আমাদের পরাধীন মন্ত্রী, উনি ভারত সফরে যাবেন না। তো এগুলো বাচ্চা ছেলের খেলা, দেখতে থাকেন আরো কি হয়। সময় তো আছে এখনো, আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত দেখি আরো কি কি হইতে পারে। রাশেদ হায়দার ভাই অনেক কথা, আর রফিক ভাই একটু বাড়িয়ে বলে ফেলেছেন। যা যা বলেছেন তা তো বলেছেনই, তার ভিতরে আরো অনেক কথা চলে আসছে অলরেডি। ভালোই লাগছিল, সে কারণে আমি থামাচ্ছিলাম না। রাশেদ হায়দার ভাই, প্রশ্ন হলো, এই যে 5 তারিখ, যেই 5 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন, কিংবা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আপনারা যেভাবে সেটাকে বলেন, সেটাই মূলত স্থানান্তরিত হয়েছেন বাংলাদেশ থেকে, তিনি ভারতে গিয়েছিলেন। এখন ঠিক সেই তারিখেই কেন আবার তিনি এই ধরনের একটা সাংবাদিক সম্মেলন, বা আমরা প্রেস কনফারেন্স, এরকমই তো এফসিসি সাউথ এশিয়া, ওখানে এই এই তারিখটাকেই তিনি কেন বেছে নিলেন, প্রথমত এই বিষয়টা। আর শুধু এটা বলতে চাচ্ছি যে কি খেলা খেলছে মোদি, জয়শঙ্কর, দোভালরা। আর না হয় তিনি এই ডেটে, এই দিনেই, এইখানে এই বক্তব্য, এর মধ্যে বাংলাদেশের তরফ থেকে ভারতকে বেশ জোরালো ভাবে রিকোয়েস্ট করা হয়েছিল যেন তিনি এই দিনে এই বক্তব্যটা ওখানে না দেন, অনেকটা এরকম। খেলাটা আসলে এই তিনজন কি খেলছেন, নাকি বিষয়টা একেবারে আওয়ামী লীগই করছে? রাশেদ হায়দার ভাই, সংক্ষেপে, আমরা লাইভটা আজকে দীর্ঘায়িত করব। আপনি মিউট আছেন। মাসুদ ভাই, আসলে আপনি যেমন বলছেন যে মোদি বা ভারত বা এই খেলাটা খেলছে কিনা,
আসলে এখানে একটা ভুল কি জানেন, অনেকেই মনে করে যে শেখ হাসিনা সহজ সরল। শেখ হাসিনা আনপ্রেডিক্টেবল একটা জিনিস, এটা মনে রেখেন, আনপ্রেডিক্টেবল। ওনাকে প্রেডিক্ট করার শক্তি এখন আসলে আমাদের মতন কারো নাই। এবং একটা জিনিস ওনার কাছে আছে যে উনি যেটা বলে সেটা করে দেখায় দেয়, যেটা বলে মুখ দিয়ে সেটাই করে দেখায় দেয়। এখন আপনার মতো আমারও সন্দেহ হয়েছে যে 5 তারিখ, এই 5 তারিখেই উনাকে ভারতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে, এবং ওই 5 তারিখে এরকম ধরনের একটা মিটিং। তো এই মিটিংটা কিন্তু শেখ হাসিনা ডাকে নাই, আপনি নিজেও বলতেছেন এটা ডাকছে ইন্টারন্যাশনাল প্রেস কাউন্সিল, ওরা ডাকছে, এই তারিখে ডাকছে। এখন এমনও তো হইতে পারে যে শেখ হাসিনা হয়তো আপনাদেরকে এইটা দিতে পারে যে উনি কিভাবে বঙ্গভবন থেকে নিজে হেলিকপ্টার চালাইয়া এয়ারপোর্ট গেলেন, সেখান থেকে কিভাবে C-100 বিমান চালাইয়া উনি ভারতে চলে গেলেন, কোত্থেকে বিমান চালানি শিখছেন। যেহেতু আপনারা বলেন বা পাবলিক বলে, কিছু বঙ্গু বলে যে উনি পালাইয়া গেছেন, তো পালাইয়া যাইতে তো এগুলো শিখছেন উনি, কোথায় কোথায় চালাতে, এই ব্যাপারে হয়তো খোলাসা করবেন। অথবা আরো কোনো গোপন কিছু হয়তো আগামীকালই ফ্লাশ করে দিবে, যেইটার ভয় আমাদের তারেক ভাইয়ার আছে, আছে না, এরকম হইতে পারে। আর ওই দুঃখ প্রকাশ করতেছি, রফিক ভাই একটা কথা বলছেন যেটা আসলে আমারও ভুল ছিল, যে আমি বললাম যে ওই আমি আসলে ইংলিশ শব্দগুলো উচ্চারণ ভালো হয় না, যার কারণে আমি ইংলিশ শব্দ উচ্চারণ করতে হয় না, ভুলা যায়। ওই যে চিফ প্রস্টিটিউটার, না সরি চিফ প্রসিকিউটর সাহেব, তো ওইটা ওনার কথা ছিল যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে দেশের বিরোধী না হইলে। এখন এই যে আসে আবার 5 তারিখের কথা, এটা আসলেই এটা ওনার প্ল্যান। কারণ ওই যে বললাম আনপ্রেডিক্টেবল একটা জিনিস শেখ হাসিনা, ওনারই প্ল্যান যে কবে কখন কোন দিন বলবে। আপনারা যে চিন্তা করেন, উনি বলছে তোমরা, আমি তোমাদের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় টুক করে ঢুকে পড়ো, মনে আছে কথাটা? ঠিক 5ই আগস্টের পর, 2024 5ই আগস্টের পর। এরপরে বারবার বলতো যে চিন্তা করি না, আমি আসবো আমি আসবো। হঠাৎ করে উনি বললেন ইন্টারভিউতে আমি সহসা আসছি, এর পরের ইন্টারভিউ আমি ডিসেম্বরের ভেতরে ফিরছি, স্পেসিফিক ডেট দেয় নাই। হঠাৎ করে এখন 5 তারিখে, যেই দিনটা আপনার যেমন এই 75-এর 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বা আমাদের বাংলাদেশ যিনি স্বাধীন করেছেন ওনাকে সহ সারা পরিবার মারছে, ওই রকম একটা মাসে ওই রকম একটা দিনে আমরা চিন্তা করি ওইটার কথা। ঠিক সেই সময় বলতেছেন যে 5ই আগস্ট উনি আবার এইখানে এসে কথা বলবেন এবং সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিবেন। চেহারা না দেখাইতে পারেন, কিন্তু ওনার এটা ভয়েস রেকর্ড হবে না গতবারের মতো। এবার সাংবাদিকরা প্রশ্ন করবেন, উনি উত্তর দিবেন সরাসরি। সাংবাদিকরা কি প্রশ্ন করবেন, কি উত্তর দিবেন, কি হইতে পারে, এটা কিন্তু বিশাল জিনিস। এবং আরেকটা জিনিস যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন, এ প্রথম জয় সজীব ওয়াজেদ জয় এর আগেও বেশ কয়েকবার আসছেন, গতবারের এই মিটিং এ উনি ছিলেন, এই প্রথম সাকিবুল হাসান জয়েন করতেছেন। আন্তর্জাতিক ভাবে কিন্তু সাকিবুল হাসান সবাই চিনে, এবং ব্রিটেন থেকে একজন মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট জয়েন করতেছেন এই মিটিং এ। বিষয়গুলো একটু মিলান, এগুলা যে মোদিজি বা অমুক তমুক ওনারা করছেন, না না না, এটা ভারতের কোনো হাতি নাই, ভারতের কোনো হাতি নেই। ভারতের হাতটা কোথায় আছে দেখেন। এখানে ব্যাপারটা যদি জানেন, আপনি খেলেন, খেলা যদি আপনি জিততে পারেন, জো জিতা উ মেরা, আপনারা যেই জিতবেন সেই আমার। ভারত চায় তার দেশ শান্তিতে থাকবে, এটা সব দেশেরই চাহিদা যে আমার দেশটা শান্তিতে থাকুক। ভারত সেটা চায় যে আমার দেশ শান্তিতে থাকবে, এইটাই। সুতরাং আপনারা কেউ যদি মিলান যে এটা ভারত সরকার করতেছে বা করাইতেছে, এজেন্সি করাইতেছে, না, এটা ভুল। আনপ্রেডিক্টেবল শেখ হাসিনা, এটা মনে রাখেন আপনারা। ওনাকে প্রেডিক্ট করার ক্ষমতা উনি ছাড়া আর কেউ নাই। উনি নিজেই জানে উনি কখন কোনটা বলতে হবে, কখন কি করতে হবে। তাহলে এগুলো তো উনি আরো আগে করতে পারতো না? গত বছর 5ই আগস্ট উনি করতে পারতো না এই সেম ঘটনা? করে নাই কেন? এই বছর কেন আসলো? সরকার কেন এত টালমাটাল অবস্থা এখন? একই অবস্থা। সরকার কেন এখন, এই যে এজেন্সি এবং সরকার কেন মিলে গতকাল থেকে আজ পর্যন্ত সারা দেশে বিভিন্ন মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে মারামারিটা লাগাই দিল? আগামীকাল কেন সমস্ত স্কুল কলেজ বন্ধ? কেন এই মুহূর্তে, যে আধা ঘন্টা আগের খবর মধ্যে গোপালগঞ্জে আবার প্লাটুন আর্মি নামানো হইল? কাহিনীটা কি চলতেছে?
সুতরাং এইখানেই আপনারা চিন্তা করতে হবে আসলে কাহিনীটা কি, এখনো কেউ বলতে পারতেছি না। একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ এটা প্রেডিক্ট করতে পারবো না। ইহা প্রেডিক্ট করা সম্ভব না। আপনি যদি আমারে বলেন আমি ইরানের বোমা বাংলাদেশে এসে পড়বে কিনা বা ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে কিনা সেটা প্রেডিকশন করে কই দিতে পারবো। হাত দেখে বহুত প্রেডিকশন করতে পারবে। আপনার বিয়া হবে কিনা, প্রেম কয়টা হবে, এটা প্রেডিক্ট করা যায়। অর্থনীতি আগামী 10 বছরে বাংলাদেশে কি হবে সেটা প্রেডিক্ট করা যাবে। একমাত্র শেখ হাসিনাকে প্রেডিক্ট করার ক্ষমতা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধু নাকি জীবিত থাকতে বলতেন যে আমার মেয়েটা একরোখা এবং জেদি, সে যা চায় যা করবে বলে সেটা করবেই, আর রিস্ক না নিলে লাইফে নাকি উন্নয়ন হয় না। উনি রিস্ক নিতে জানেন। ওনার একরোখা স্বভাবের কারণেই উনি সেই 84 সালে ফেরত আসছিলেন। একরোখা স্বভাবের কারণে 2007-এ উনি বাংলাদেশে ঢুকেছিলেন। এবার থার্ড টাইম খেলা, এটা হ্যাট্রিক।